দেখো তো ভয়েস শোনা যায় কিনা। আচ্ছা, তো খেয়াল করো, নাইট্রোজেন আর ফসফরাস এই দুইটা হচ্ছে এই গ্রুপের প্রধান মৌল, তাই না? তো নাইট্রোজেনের কিছু অক্সাইড আছে যেগুলো আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট। ফসফরাসও সাথে সাথে জানা কিছুটা ইম্পর্টেন্ট। পাশাপাশি এই নাইট্রোজেন, ফসফরাস এদের কিন্তু রূপভেদ আছে, আর্সেনিক রূপভেদ। রূপভেদ মানে কি, এক এক সময় এক এক রকম অবস্থায়। তো এইচএসসি তে মূলত রূপভেদ আসে না, ঠিক আছে? কবির স্যারের বই তথ্য তো আসে হচ্ছে অ্যাডমিশনে। আমি যেহেতু বলছিলাম যে ক্লাস পুরোপুরি এইচএসসি বেসড হবে, পরীক্ষার আগে আগে ভালো মতো শেষ করার জন্য, এই জন্য আমি ওইগুলো এখন পড়াই। ঠিক আছে, অ্যাডমিশন ব্যাচে আমরা ওইগুলো আলোচনা করব, বা রিভাইজ ব্যাচ আরো ভালো মতো শেষ করার জন্য আমরা তখন এগুলো করবো। আচ্ছা, তো কথা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড কয়টা আর ফসফরাসের অক্সাইড কয়টা? তো ফসফরাসের স্থায়ী অক্সাইড হচ্ছে দুইটা, নাইট্রোজেনের হচ্ছে পাঁচটা। অনেকগুলো কিন্তু, হ্যাঁ, পাঁচটা। নাইট্রোজেনের হচ্ছে পাঁচটা অক্সাইড আর ফসফরাসের হচ্ছে দুইটা অক্সাইড। তো আমাদের অক্সাইড গুলো সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা নাইট্রোজেন গুলো সম্পর্কে জানি। নাইট্রোজেনের অক্সাইড, এটা কিন্তু এমসিকিউর জন্য, এই জিনিসটা শুধুমাত্র এমসিকিউর জন্য এখন যা পড়াচ্ছি। যে নাইট্রোজেনের অক্সাইড কয়টা, অম্লীয় অক্সাইড কোনটা, নিরপেক্ষ অক্সাইড কোনটা, এগুলোর জন্য। ওকে, আচ্ছা। তো নাইট্রোজেনের অক্সাইড, তো কি কি অক্সাইড আছে? তোমরা যারা পরিবেশ রসায়ন পড়ছো আমার কাছে অথবা অন্য কোনো জায়গায়, নিজে নিজে হোক, তোমরা ওইখানে দেখছো যে নাইট্রোজেনের অক্সাইড গুলোর নামগুলো অনেক প্যাথের। যেমন কে গ্রিন হাউস গ্যাস, কে গ্রিন হাউস গ্যাস না। নাইট্রোজেনের অক্সাইড গুলো আমাদের প্যাথের, নাইট্রিক অক্সাইড নাকি নাইট্রাস অক্সাইড, কে গ্রিন হাউস গ্যাস, কে গ্রিন হাউস গ্যাস না। তো এই জিনিসগুলো কিন্তু অনেক প্যাচ হয়। কেন প্যাচ হয় জানো? কারণ আমরা ছোটবেলা থেকে ওইভাবে পড়ে আসি, আমরা জাস্ট মুখস্থ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস যেটা, আমরা তৃতীয় অধ্যায় ভালো মতো যদি না পড়ি তাহলে অক্সাইড গুলো সম্পর্কে ভালো মতো ধারণা হয় না। তো দেখো, এখন আমি চেষ্টা করবো যতটা সম্ভব সহজ করার, হ্যাঁ। তো অক্সাইড হচ্ছে পাঁচটা। একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। একটা হচ্ছে ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড। আরেকটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা ডাইনাইট্রোজেন, সরি টেট্রা নয়, ট্রাই হবে, সরি, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড হবে, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। আরেকটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আরেকটা হচ্ছে আমাদের ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইড। আচ্ছা, তো খেয়াল করো, ডাই মানে হচ্ছে দুই, তাহলে দুইটা নাইট্রোজেন, N2, পেন্টা মানে হচ্ছে পাঁচ অক্সাইড, N2O5, হচ্ছে ডাই নাইট্রোজেন পেন্টা অক্সাইডের সাথে। নাইট্রোজেন ডাই মানে হচ্ছে দুই, তাহলে NO2। ডাই নাইট্রোজেন মানে দুইটা নাইট্রোজেন, ট্রাই অক্সাইড মানে O3। ওকে, খুব ভালো কথা, এই তিনটা ইজি। কিন্তু দেখো যে নাইট্রাস অক্সাইড আর নাইট্রিক অক্সাইড, আস মানে কম, ইক মানে বেশি। আস মানে কম, ইক মানে বেশি, ঠিক আছে? আস হচ্ছে কম, তো সবাই জানো ফেরাস ফেরিক গ্যাস। ইক মানে হচ্ছে বেশি। আচ্ছা, আমি যদি বলি একটা হচ্ছে N2O, একটা হচ্ছে NO, এইখানে N2 ওর মধ্যে নাইট্রোজেনের যোজনী কত তোমরা বলো, তোমরা বলো। অক্সিজেন যদি হয় -2, নাইট্রোজেন একটা কত? পুরোটা হয় +2, একটা +1। আচ্ছা, এই এত সময় লাগে গেলে, আর দ্রুত, আরো দ্রুত, খুব ফাস্ট বলতে হবে, হ্যাঁ। এইখানে কত? -2 হলে নাইট্রোজেন কত? বলো বলো বলো। +2, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো, যেটা হচ্ছে +1, যেটা হচ্ছে +1 এটা অবশ্যই কি হবে? আস হবে। আর যেটা +2 এটা কি হবে? ইক হবে। তাহলে নাইট্রাস অক্সাইড আসলে কোনটা? N2O। নাইট্রিক অক্সাইড আসলে কোনটা? NO। কথা বুঝছো? কিন্তু নাইট্রোজেনের নরমাল যোজনী আমরা কত করি?
নরমাল নরমাল যোজনী কত করি? 3 3 আর 5, তাই তো? নরমাল যোজনী 3 আর 5 পড়ি আমরা। এখন খেয়াল করো, যেটা ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3, এখানে নাইট্রোজেনের কত বলো তো? পুরাটা হচ্ছে -6, তো পুরাটা যদি +6 হতে হয়, এখানে হচ্ছে +3 +3। যদি বলি N2O5, এখানে কত? পুরাটা মিলে হচ্ছে -10, এখানে হচ্ছে +5 +5। আর NO2 এখানে কত? +4। তাহলে দেখো, নরমালি আমরা কত চিনি? 3। নরমালি আমরা আশা করি নাইট্রোজেনের হবে হচ্ছে 3 আর 5, অথবা এর ভিতরে 4। 3 4 5 হচ্ছে নরমাল। 3 4 5 হচ্ছে নরমাল। তাহলে আমরা বলতে পারি 1 আর 2 হচ্ছে অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল। যেগুলা হচ্ছে অ্যাবনর্মাল, তাদের প্রকৃতি কেমন? নিরপেক্ষ। তারা না ক্ষারীয় না অম্লীয়। যেহেতু এরা অ্যাবনর্মাল, এদের কি কোনো প্রকৃতি নাই, এরা হচ্ছে নিরপেক্ষ। আর এরা প্রকৃতি কি? অম্লীয়। এখান থেকে আমরা কিন্তু খুব সহজে শিখে ফেলতে পারলাম, নাইট্রাস অক্সাইড আর নাইট্রিক অক্সাইড নিরপেক্ষ, আর এরা তিনটা কি? অম্লীয়। কথা ক্লিয়ার? দেখো তো আর কনফিউশন আছে কিনা কোনো, একটু জানো। এই বুঝছো? বাচ্চা, ওকে, ঠিক আছে। তো আহ, আরেকটা জিনিস যেটা, আচ্ছা ওইটা এখন না, এটা পরে। ফসফরাসটা খেয়াল করো। ফসফরাসের দুইটা অক্সাইড বলছিলাম, তো জাস্ট নাম জানলে হয়েছে। একটা হচ্ছে P2O3, একটা হচ্ছে P2O5। তোমরা হয়তো এইটা ভালো মতো চিনো, P2O5। ওই যে সবচেয়ে সবল গুলার মধ্যে একটা, সবচেয়ে সবল এসিড তৈরি করে, এর মধ্যে একটা হচ্ছে P2O5। কথা বুঝতে পারছো? তারপর আছে হচ্ছে তোমার আহ SF6 আছে, মানে মোট কথা P2O3 আর P2O5, এরা হচ্ছে ফসফরাসের দুইটা স্থায়ী অক্সাইড। নাইট্রোজেনের কয়টা? 5টা। এর মধ্যে N2O আর NO হচ্ছে নিরপেক্ষ, বাকিগুলো হচ্ছে অম্লধর্মী। শেষ, শেষ। ওকে, আচ্ছা। এরপরে আমরা 4 নম্বরে যেটা জানবো, গ্রুপ 15 থেকে, তোমরা তো অ্যামোনিয়া চিনো। অ্যামোনিয়া চিনো। আচ্ছা বলো তো, ফসফিনের সংকেত কি? ফসফিনের সংকেত একটু কেউ বলো আমাকে। PH3, ভেরি গুড। অ্যামোনিয়া ক্ষার ধর্মী সবাই জানে। অ্যামোনিয়া ক্ষার ধর্মী সবাই জানে। PH3 তো অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেন ফসফরাস আছে না, তাহলে এইটাও হবে কি? ক্ষারধর্মী। কোনো কনফিউশন নাই, ইজি। কথা হচ্ছে কে বেশি ক্ষারধর্মী? দুইজনই ক্ষারধর্মী, কে বেশি ক্ষারধর্মী, এ হচ্ছে কথা, প্রশ্ন। ওকে, আচ্ছা। তো তোমরা নরমালি কাদেরকে ক্ষার বলো আর কাদেরকে অ্যাসিড বলো? আমরা ছোটবেলা থেকে একটা নিয়ম থেকে আসছি, যারা কি H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড, বা যারা প্রোটন দান করে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে দেখো, এই তত্ত্বের নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি তত্ত্ব। পরিবেশ রসায়নে পড়া ব্রনস্টেড লাউরি তত্ত্ব। কিভাবে মনে রাখছিলাম? এই H+ মানে হচ্ছে প্রোটন, তাইলে ব্র প্র, ব্র প্র, তো যেখানে প্রোটন আছে ওখানে কি ব্র আছে। তাহলে ব্রনস্টেড লাউরি মতবাদ হচ্ছে প্রোটনীয় মতবাদ। দেখো তো NH3, এ কিন্তু H+ গ্রহণ করে NH4+ পরিণত হয়। PH3, এটা কিন্তু কি H+ গ্রহণ করে PH4 বা ফসফোনিয়াম আয়নে পরিণত হয়। এরা কি ক্ষার। প্রথম কথা যে ক্ষার প্রমাণিত হইলো। আরেকটা জিনিস কিন্তু আমরা জানি, লুইস তত্ত্ব মতে, লুইস তত্ত্ব, লুইসের নামের মাঝখানে কি আছে? ই আছে। ইতে হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব। তার মানে যারা মুক্তজোড় ইলেকট্রন দান করবে, ঠিক উল্টা কিন্তু, আগে ছিল প্রোটন দান করলে অ্যাসিড, এখন যারা লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন দান করবে তারা হচ্ছে ক্ষার, আর যারা লন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অ্যাসিড। একটু খেয়াল করলে দেখতে পাবা NH3
এইখানে নাইট্রোজেনের তড়িৎচুম্বকতার মান হচ্ছে 3.0, হাইড্রোজেনের 2.1। তাহলে যত শেয়ারকৃত ইলেকট্রন আছে, সব নাইট্রোজেন নিজের দিকে টান দিবে না? যদি নিজের দিকে টান দেয়, নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ঠিক কিনা? নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, ঠিক কিনা? কথা বুঝলাম? উল্টা দিকে যদি PH3 এর হিসাব করো, PH3, ফসফরাসেরও 2.1, হাইড্রোজেনেরও 2.1, টান দেওয়ার কোনো প্রশ্ন নেই, সবারই সমান সমান। তাহলে ফসফরাসের ইলেকট্রন ঘনত্ব বেশি না? দেখো, যার ইলেকট্রন ঘনত্ব বেশি সে তত বেশি ইলেকট্রন দান করতে পারে। কথা ঠিক কিনা? এই কথাটা বুঝতে পারছো? আর যারা ইলেকট্রন দান করে তারাই কি বেশি সবল ক্ষার। এখান থেকে প্রমাণিত হয় NH3 এর ক্ষারধর্মিতা CH3 থেকে আসছে। এটা হচ্ছে 1 নাম্বার প্রমাণ। আর একটা, হ্যাঁ বল। তোমার কাছে যত বেশি টাকা আছে তুমি যত বেশি দান করবে না, নাকি তোমার কাছে টাকা কম থাকলে তুমি তত বেশি দান করবা? তোমার কাছে আছে 100 টাকা, তুমি 200 টাকা দান করতে পারবা কেন? তোমার কাছে আছে 1 লাখ, তুমি 500 দান করে দিতে পারবা। কথা বুঝছো? খার মানি তো ইলেকট্রন দান করবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? বলো। আচ্ছা, চার্জ ঘনত্ব কিভাবে? খেয়াল করো, অ্যালুমিনিয়ামের আমরা যদি হয়ে গেল, আচ্ছা খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়ামের আমরা যদি 3টা ইলেকট্রন বের করে নিই, প্রোটন কয়টা? 3টা ইলেকট্রন বের করে নিই, 13। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বের করে নিলে 2টা, প্রোটন কয়টা? 12। তাহলে কার চার্জ বেশি? প্রোটন কার বেশি? চার্জ মানে তো ইলেকট্রন, প্রোটন কার বেশি? অ্যালুমিনিয়াম বেশি। সেই জন্যই বলি যে একই প্রায় সেম প্লেসের তুলনায় অ্যালুমিনিয়ামে কি প্রোটন গুলা বেশি। দুইজনের কিন্তু কি ইলেকট্রন 10টা করে, কিন্তু প্রোটন কার বেশি? অ্যালুমিনিয়ামে বেশি, তার চার্জ ঘনত্ব বেশি। কথা বুঝছো? সমান 2টা রুম, এক রুমে 13 জন মানুষ, আরেক রুমে 12 জন মানুষ। যেই রুমে 13 জন, এর মধ্যে মানুষের ঘনত্ব বেশি। কথা বুঝলাম? আচ্ছা, তো দেখো, কইছিলাম এই যে 1 নাম্বার প্রমাণ। কোনটা? চার্জ ঘনত্বের বিষয়টা? এটা তো হ্যাঁ, ফাজনের মধ্যে এমন একটা রুল আছে যে যাদের চার্জ বেশি তাদের সমযোজী হওয়ার প্রবণতা বেশি। ফাজানে নীতি আছে একটা এটা। মানে এইটা ফাজানের নীতি এমন না, কিন্তু ফাজানে এমন নীতি আছে। বুঝছো? আচ্ছা, তো 1 নাম্বার প্রমাণ হচ্ছে এটা যে অ্যামোনিয়া ফসফিন থেকে বেশি ক্ষারধর্মী। আরেকটা প্রমাণ আছে, খেয়াল করো, নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে আরেকটা প্রমাণ, 2 নম্বর প্রমাণ। নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়, রাইট? আচ্ছা, আকার ছোট হলে লাভ কি? নাইট্রোজেনের কক্ষপথ কয়টা? 1, 2, 3, 4, 5। আচ্ছা, ইলেকট্রন কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7। ফসফরাস কিন্তু সেম টাইপের ইলেকট্রন লাস্টের দিকে, বাট আকার কিন্তু একটু বড়। তাহলে সমস্যাটা হচ্ছে কি, যেই হাইড্রোজেন গুলা আসছে একই সাথে ফসফরাসের সাথে, একই সাথে কি নাইট্রোজেনের সাথে, এই ইলেকট্রন গুলাকে টান দেওয়ার ক্ষমতা কার বেশি? যার আকার ছোট তার না, কারণ তার আকর্ষণ তত বেশি। কথাটা বুঝতে পারলাম? এর আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রনের প্রতি টান বেশি। এই কথাটা আমার এখনো ঢুকতে পারলাম? আর ইলেকট্রন প্রতি টান বেশি মানে কি? তার ইলেকট্রনের ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি হলে মানে কি? দান করার প্রবণতা তত বেশি। কথা বুঝতে পারলাম? বইয়ে প্রত্যেকটা কথা লেখা আছে, জাস্ট বই একটু ঘুরায় ফিরে লেখা, বুঝতে? মানে সরাসরি লেখা না, বিস্তারিত লেখা না, বই জাস্ট 1 লাইনে বলে দিতে। কিন্তু আমরা যদি বিস্তারিত বুঝতে পারি, ঠিক আছে। ওকে।
তাহলে আমাদের এই কোশ্চেনটা গেল, এটা ছিল কয় নাম্বার? 4 নাম্বার মনে হয়। তোমরা সুন্দর করে কিন্তু নোট করো, হ্যাঁ, যদি সময় থাকে। সময় না থাকলে একজনের পরে নোট করে সমস্যা নেই, কিন্তু যাদের সময় আছে তারা নোট করে ফেলো। এরপর একটা জিনিস আমরা কি বলছিলাম, যদি আর্দ্র বিশ্লেষিত হতে হয় ডি অরবিটালের প্রয়োজন, ঠিক ঠিক কিনা? আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য কি প্রয়োজন? ডি অরবিটালের প্রয়োজন। এই কথা সবার মনে আছে, ফাঁকা ডি অরবিটাল প্রয়োজন। ওকে, তাহলে নেক্সট NF3, দেখো তো কোন ডি অরবিটাল আছে? নাইট্রোজেন ডি অরবিটাল নাই, ক্লোরিন ক্লোরিন নাই। তাহলে এইটা আর্দ্র বিশ্লেষিত, উপরে লেখা নেই আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ এটা হবে না। ওকে, এর আর্দ্র বিশ্লেষণ হবে না। আচ্ছা, NCl3 ডি অরবিটাল আছে? দেখো তো, কেউ জন বলবা কোথায় আছে? নাইট্রোজেন তো নাই। আচ্ছা, ক্লোরিনের আছে। এই জায়গাটা হচ্ছে বুঝার বিষয়। খেয়াল করো, NCl3 একটা যৌগ যার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, কিন্তু এর কি ডি অরবিটাল নাই। তো কি হয়েছে? ক্লোরিনের তো আছে, ক্লোরিনের আছে, যার কারণে এটা কিন্তু আর্দ্র বিশ্লেষিত হবে। পাশাপাশি PeCl3 এটাও কি আর্দ্র বিশ্লেষিত হবে। তাহলে কোশ্চেন কিভাবে আসবে? কোশ্চেন হচ্ছে NCl3 আর্দ্র বিশ্লেষিত না হলেও সরি NF3 NF3 আর্দ্র বিশ্লেষিত না হলেও NCl3 হয়। ব্যাখ্যা করো। ওকে, তো আমরা কিভাবে ব্যাখ্যাটা করব একটু খেয়াল করো। আমরা যদি প্রথমে বিক্রিয়াটা বুঝে নিতে পারি, আসলে এটার জন্য তোমার যারা বই আছে 273 পৃষ্ঠা দেখতে পারো, ডায়াগ্রাম সহ আঁকতে হয়, তীর চিহ্ন সহ বুঝাইতে হয়, ঠিক আছে? তা আমরা যদি কোনোভাবে কি বলে এর বিক্রিয়াটা বুঝতে পারি, তাহলে ডায়াগ্রাম আঁকা কোনো ব্যাপার না। একটু খেয়াল করো, NF3 সুন্দর করে নাইট্রোজেন 7-এর ইলেকট্রন বিন্যাস দেখাবা, 1s2 2s2, এখানে আনসার দিয়ে পরে আনসার করবে। তারপর হচ্ছে 2p3, ফ্লোরিন হচ্ছে 9, 1s2 2s2 2p5,